আমার ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর হয়ে গেল। শিল্পী তৈরি হওয়াটা অনেক কষ্টের, অনেক হার্ড ওয়ার্ক। পড়াশোনা করতে গিয়ে যতটা কষ্ট করতে হয়, শিল্পী হতে গেলে তার থেকে বেশি কষ্ট করতে হয়। একটা শিল্পী কিন্তু একটা ডাক্তার হতে পারবে, কিন্তু ডাক্তার কিন্তু একটা শিল্পী হতে পারবে না। রিয়েলিটি শো মানে সেটা পুরোটাই কি রিয়েলিটি? পুরোটাই রিয়েলিটি, মানে শুরু থেকে ডে ওয়ান থেকে শেষ পর্যন্ত পুরোটাই রিয়েল। দেব ছিল শোয়ের চিফ জাজ ছিলেন, সেইখানে জিদ্দার আসার কথা ছিল। মানে যে 5-6টা পারফরমেন্স হবে, যে ডান্সগুলো হবে সেগুলো জিদ্দার সিনেমা গানের উপর হবে। শুটিং এর বাকি আর 3-4 ঘন্টা, ফোন জানতে পারলো তারা আসবে না জিদ্দা। আমরা তো ডান্স ফান্স তোলা না সবার। এ বাবা, তখন সেই মুহূর্তে যে কি করব আমরা। মিঠুনদা যখন বললো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তখন মানে আমি নিজেকে সামনে রাখতে পারছিলাম না। কোথাও কি মনে হচ্ছে না যে একটা মানে পুরোনো নতুনদের মধ্যে একটা কম্পিটিশন বা এরকম ধরনের কোনো কিছু ক্রিয়েট হচ্ছে? নতুন জেনারেশনের মধ্যে শুধু শো আপ করা, এটা আগামী প্রজন্ম বোধহয় এই জিনিসটা ভুলে যাবে, নাচ শেখাটা। এখন নাচ করাই মানে বা গান করাই মানে বা যেটাই করুক না কেন, একটা ভিডিও করে ভাইরাল করে দাও। আপনারা ঠিকই ধরেছেন, দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টে আজকে আমাদের স্টুডিওতে বিজেন স্যার এসেছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের চ্যানেলে এসেছেন, স্যার এতটা সময় দিয়েছেন আমাদেরকে। নমস্কার, আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই, যারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছেন এবং যারা আমার পারফরমেন্সকে ভালোবেসে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। অনেক মেগাস্টার, সুপারস্টার সবার সামনেই পারফর্ম করেছেন, সেই গল্প তো আমরা শুনবই, এখনো অনেকটা লম্বা সময় রয়েছে। তো যেটা সবার প্রথমে জানবো যে কতদিন এই ইন্ডাস্ট্রিতে? আমার ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর হয়ে গেল, মানে অ্যাজ এ ডান্সার, অ্যাজ এ কোরিওগ্রাফার। প্রচুর হিউজ জিনিস দেখেছেন আপনি, অনেক এক্সপিরিয়েন্স। প্রচুর জায়গায় পারফরমেন্স করেছি। তখন প্রায় 15 বছরের কাছাকাছি আমি প্রায় তখন পারফরমেন্স করতাম ছুটিয়ে। মানে তখন আপনি অ্যাজ এ ডান্সার পারফর্ম করতেন? হ্যাঁ, ডান্সার করতাম। আস্তে আস্তে কোরিওগ্রাফার ওইদিকে আমার ট্রান্সফার। হ্যাঁ, নিজেকে ফোকাস করেছি অ্যাজ এ কোরিওগ্রাফার। এখন আমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করতে খুব বেশি ভালো লাগে। আপনার তো একাডেমিও আছে? আমার একাডেমি আছে। কত জায়গায় একাডেমি? এবং আমার 7-8 জায়গায় আমার ডান্স একাডেমির ব্রাঞ্চ রয়েছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আচ্ছা, আপনি যে মানে 15 ইয়ার্স বললেন যে ডান্সার হিসেবে কাজ করেছিলেন, মানে তখন আপনি রিয়েলিটি শোতে পারফর্ম করেছিলেন নাকি এমনি শো করতেন শুধু? না, তখন রিয়েলিটি শো অতটা পপুলার ছিল না এতটা। তখন আমরা করতাম বিভিন্ন ডান্স ফেস্টিভ্যাল এবং বিভিন্ন ডান্স শো, মানে অর্গানাইজার শো, অফিস শো এবং থিয়েটার হলে শো, সেগুলো আমরা খুব পারফরমেন্স করতাম। আচ্ছা, এবং অ্যাব্রড বিদেশেও আমি প্রচুর পারফরমেন্স করেছি। আচ্ছা, সেই ডান্সার হিসাবে পারফর্ম করতে করতে আপনি কি মানে অ্যাচিভমেন্ট কি পুরস্কার হিসেবে অ্যাচিভমেন্ট তো কি বলবো, কত বলবো, অনেক কিছু আমি অ্যাচিভমেন্ট করেছি, অনেক পুরস্কারও পেয়েছি। আচ্ছা, তো আমার কিছু মেমোরেবল অ্যাচিভমেন্ট আমার মনে আছে। বলুন একটু। প্রথম হলো আমার যখন আমি ডান্স করতাম, তখন আমি প্রথম গোল্ড মেডেল পেয়েছিলাম সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ থেকে। আচ্ছা, এটা কত সাল? এটা 2005-06 সাল হবে তখন। এবং তার আগে পারফরমেন্স করেছিলাম দিল্লির 3 মূর্তি ভবনে। আচ্ছা, সেখানে মানে আমি এটা করবো ভাবতে পারিনি যে আমার সামনে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার শঙ্কর দয়াল শর্মা এবং কেয়া নারায়ণ আমাদের পারফরমেন্স দেখবে। এবং সোনিয়া গান্ধীজি ছিলেন সেখানে। তারপর প্রোগ্রাম শেষ হওয়ার পর তার হাত থেকে যে মেমেন্টো আমি পেয়েছি, সেটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড়। এটা খুব মেমোরেবল লাগে। এটা খুব মেমোরেবল। তো আপনি যেহেতু তখন মানে 2005 মানে অনেকটা পুরনো, এবার তারও আগে থেকে আপনি ডান্স পারফর্ম করছিলেন। হ্যাঁ, তো সেই সময়ে দাঁড়িয়ে আপনি যে শুরু করেছিলেন ডান্সটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নেওয়া, তো সেই শুরুটা কেমন ছিল? কতটা স্ট্রাগল ছিল? খুব মজা ছিল। তার কারণ হলো আমার সত্যি কথা বলতে কি, আমি নাচের জগতে আসার জন্য আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আচ্ছা, তো কারণ আমার পরিবারই নাচের জগতে। আচ্ছা, পরিবার, আমার বাবা ছিলেন আমার প্রথম গুরু সুখেন বড়ুয়া। আচ্ছা, কলকাতা শহর অনেকে চেনেন, পশ্চিমবঙ্গ অনেকেই চেনেন তাকে। তো বাবা এখন নেই।
তার হাত ধরেই আমার এই নাচের জগতে আসা। আচ্ছা কিন্তু প্রথম দিকে কিন্তু আমি নাচটা করতাম না। আচ্ছা আমার দাদা দিদিরা নাচ করতো, আচ্ছা বাবা ডাকতো, তখন অনেক ছোট ছিলাম, আমি উল্টো দিকে দৌড় মারতাম। তারপর আমি বাবার সঙ্গে একবার গেছিলাম নর্থ বেঙ্গল। আচ্ছা সেখানে বাবার এক ছাত্র থাকতেন। বাবার ছাত্রর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে ঝা চকচকে প্রেজেন্টেশন, ওই মানে কস্টিউম, ওই মেকআপ, ওগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। আচ্ছা তখন বাড়িতে ফিরে আসার পর না ঠিক আছে, আমি এবার তুমি আমাকে বলো, যেভাবে বলবো আমি করবো। আচ্ছা তারপর আস্তে আস্তে কোথায় যেন মানে ডান্সের সাথে একটা প্রেম হয়ে গেল, আমার ভালোবাসা তৈরি হয়ে গেল। এখন ডান্স ছাড়া আমি কিছু ভাবতে পারি না। ডান্সার যদি না হতেন সেটা জানি না কি হতাম, সেটা ঈশ্বরই জানতেন আমি কি হতাম। আচ্ছা আমি এখন তো আর ডান্স ছাড়া কিছু পাওয়া যায় না। এখন ডান্স ছাড়া কিছু ভাবতে পারি না। অনেক বছর হয়ে গেল ডান্সের সাথে, অনেক বছর হয়ে গেল। আর মানে কোরিওগ্রাফি হিসাবে কাজ শুরু করেছিলেন কত বছর, মানে কোথায়, মানে চ্যানেলে শুরু করেছিলেন ফার্স্ট? আমি চ্যানেলে কাজ শুরু করি। আগে ডান্স পারফরমেন্স করতে করতে আস্তে আস্তে আমি ক্যালকাটা দূরদর্শনের একটা অডিশন হয়েছিল। আচ্ছা সেটা গ্রেডেশন, এটাকে বলে গ্রেডেশন পরীক্ষা। সেটা আমাদের অনেকেই হয়তো জানেন, যারা নৃত্যশিল্পী তারা জানেন, কলকাতা দূরদর্শনে গ্রেডেশন পরীক্ষা হয়। সেইখানে গ্রেডেশন পরীক্ষাতে আমি পাশ করে গেছি। আচ্ছা এবং তারপরে দূরদর্শনে আমার কাজ শুরু হয় অ্যাজ এ কোরিওগ্রাফার। এবং দূরদর্শনে কাজ করেছি, ক্যালকাটা দূরদর্শন থেকে আরম্ভ করে দিল্লি দূরদর্শন, সব জায়গায়। তারপরে আস্তে আস্তে আমি জি বাংলা থেকে ডাক পেলাম, তখন 2012 সাল। তখন থেকে ডান্স বাংলা ডান্সে কাজ শুরু করি। এখনো ডান্স বাংলা ডান্সে কাজ করছি? হ্যাঁ, এখনো করছি। আর এছাড়া তার মাঝখানে আমি স্টার জলসা, কালার্স বাংলা, এটাতেও কাজ করেছি কোরিওগ্রাফি হিসেবে। এখন কোরিওগ্রাফারটাই, মানে কোরিওগ্রাফি করাটাই আমার একটা প্যাশন, মেইন জিনিস। মানে এখন ডান্সের থেকে কোরিওগ্রাফি বেশি ভালো লাগে। এতদিনের যে ডান্সের কেরিয়ারটা, আপনি বললেন 15 বছর ধরে আপনি শুধু ডান্সার হিসেবেই কাজ করেছিলেন, তো একদম মানে ফার্স্ট পুরস্কার বা বেস্ট পুরস্কার সেটা কি? দেখো, পুরস্কার বলতে আমি তখন যখন ডান্স করতাম এবং বিভিন্ন জায়গায় আমি ডান্স কম্পিটিশনে যেতাম, তো সেখানে আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা ছিল সেটা ছিল সর্বভারতীয় সঙ্গীত সাংস্কৃতিক পরিষদ থেকে আচ্ছা মানে ফার্স্ট হওয়া, গোল্ড মেডেল পাওয়া। এটা আমার কাছে মানে খুব বড় পাওনা। এটা খুব মেমোরেবলও ডে, মানে হ্যাঁ, এটা আমার কাছে মানে তখন আপনার মানে এটা কত সাল? আপনার বয়স তখন কত হবে? তখন আমার বয়স হবে কত হবে, এই 14-15 হবে। তাহলে আপনি ডান্স করছেন কত বছর বয়স থেকে? তখন অনেক ছোট ছিলাম আমি, মানে তখন ওই 5-6 বছর বয়স থেকে, মানে 5-6 বছর বয়স থেকে ডান্স করা শুরু? হ্যাঁ শুরু। তখন বাবার কাছেই শিখতেন? বাবার কাছে শিখতাম। ওই যখন একদম ছোটবেলায়, যখন তখন 4 বছর হবে আমি গেছিলাম, ওই ফিরে আসার পর থেকেই আমি শুরু করেছি। তখন ওই 5-6 বছর কি 6-7 হবে এরকম। মানে ওই ঝা চকচকে ব্যাপারটা তখন তো আমি মানে বুঝতাম না যে কি, কিন্তু ভালো লাগা তৈরি হয়ে গেছিল। তারপরে যত বড় হচ্ছি তত মনে হচ্ছে আরো ভালোবাসা তৈরি হচ্ছে। স্যারের তো ডিভিডির প্রচুর এক্সপিরিয়েন্স, সেই সব ঘটনা তো আমরা শুনবো, সেটা শোনার জন্য অধীর আগ্রহে আছি। কিন্তু তার থেকেও আগে যে জিনিসটা জানতে চাই, যে আপনি ডিভিডি শুরু করেছিলেন 2012-তে, ঠিক? এবার এখন টিল ডেটেও আপনি ডিভিডি করছেন। এবার সেই শুরুর সময়কার আর এখনকার সময়ের মধ্যে পার্থক্যটা কি? মানে তখনকার প্রোডাকশন বলুন, তখন ডিভিডি, সত্যি কথা বলতে কি পার্থক্য একটু আছে। কারণ তখন ডিভিডির যে বাজেট ছিল সেটা সীমিত ছিল। এখন ডান্স বাংলা ডান্সের বাজেট একটু বেড়েছে। তার কারণ হলো তখন আমরা খুব মেপে কাজ করতাম। ধরো যখন প্রপস আমরা চেতাম, তখন হয়তো লিমিটেড ছিল, ডান্সার লিমিটেড, কস্টিউম লিমিটেড ছিল। কিন্তু এখন সেটা আরো একটু ব্রড হয়েছে, আরো বেড়ে গেছে। তো আর দেখো, দিনকে দিন ডে বাই ডে ডান্সের আপগ্রেডেশন হয়। তখন হয়তো আমরা ডান্স কোরিওগ্রাফি করেছিলাম, কিন্তু এখন মনে হয় যে এই ডান্সটা এখন করলে আরো একটু বেটার হতো। তো প্রোডাকশনও খুব ভালো হয়েছে, এখন আরো উন্নত হচ্ছে, আরো বাজেট বেড়ে গেছে, এটাই পার্থক্য। আচ্ছা, আর 2012-তে যে আপনি কোরিওগ্রাফি ডান্স বাংলা ডান্সে শুরু করেছিলেন, এবার সেই সময়কার মানে কিছু এক্সপিরিয়েন্স, ভালো মন্দ সমস্ত কিছু, মিঠুন চক্রবর্তীর থেকে পাওয়া কমপ্লিমেন্ট। প্রথম দিন যখন ডান্স বাংলা ডান্সে আমি জয়েন করেছি এবং প্রথম পারফরমেন্স, আচ্ছা, মানে ওটা তো আমার কাছে সারা জীবন মনে থাকবে।
নাচ শেষ হওয়ার পর সত্যি ওটা আমার কাছে ভালো মানে একটা কাজ ছিল। মিঠুনদা যখন বললো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তখন মানে আমি নিজেকে সামনে রাখতে পারছিলাম না, মানে এত ভালো লেগেছিল। সেই জিনিসটা আজও আমার কাছে মানে স্মরণীয় হয়ে থাকবে, মানে মনের মণিকোটায় গেঁথে থাকবে এটা। ওটা মানে ওটা বলা যায় না, ডে ওয়ান এর মতো এখনো সেটা ডে ওয়ানে। হ্যাঁ একদম। আর এখনো তো কাজ করছেন ডিভিডি? এখনো ডিভিডিতে কাজ করছি। আমি লাস্ট করলাম 2024 সালে। হ্যাঁ, এই সিজনটা আমি করিনি, এই সিজনটা আমার অফ ছিল। আচ্ছা আচ্ছা। জুনিয়র সিনিয়র দুটোতেই আপনি কাজ করেন, মানে জুনিয়র ডিভিডির আপনার সময়ে যারা যারা ছিল, মানে 2012-তে যারা কাজ করেছিল আপনার, মানে যাদের আপনি কোরিওগ্রাফি করেছিলেন, তো সেই সময়ে যারা ছিল এরকম কোনো ফেস? হ্যাঁ, অনেকেই আছে তখন 2012 সালে যারা পার্টিসিপেন্ট ছিল, অনেকেই খুব এখনো তারা ভালো কাজ করছে। তাদের আমি ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ডান্স দেখি। নাম বলতে আমার মনে পড়ছে কয়েকজনের নাম, যেমন পারমিতা, সুনিকেতা, শ্রেয়সী, এরা সব খুব ভালো মানে তখন ডান্সার। ওরা এখন শ্রেয়সী নামটা যেরকম আপনি বললেন যে উনি তো এখন বেসিক্যালি মানে অ্যাক্টিং করে, মানে সিরিয়ালে কাজ করেন, প্লাস উনি ভালো ডান্সার। আমি ওনার মানে প্রোফাইল দেখেছি, উনি ভালো ডান্সার, কিন্তু ওই সময় উনি অ্যাজ এ পার্টিসিপেন্ট ডিভিডিতে এসেছিলেন। তখন কেন ডান্স বাংলা ডান্স এমন একটা শো, মানে এটা মানে এই শোটাতে মানে যারা পার্টিসিপেন্ট হয় তারা পুরো মানে অনেক রাউন্ড অডিশন দেওয়ার পর তারপর সেখান থেকে বেছে বাছাই করা ডান্সারদের নেওয়া হয়। শুধু প্রত্যেকটা ডান্সার ভালো ছিল। তার মানে তাহলে রিয়েলিটি শো মানে সেটা পুরোটাই কি রিয়েলিটি? পুরোটাই রিয়েলিটি, মানে শুরু থেকে ডে ওয়ান থেকে শেষ পর্যন্ত পুরোটাই রিয়েল। মানে এটা নয় যে আমি ডান্স বাংলা ইচ্ছে হলো আমি 6 মাস নাচ শিখলাম, ডান্স বাংলা নাচে ফ্লোরে চলে গেলাম, ওরা আমাকে নিয়ে নিল, সেরকম না। একদম 5-6টা রাউন্ড অডিশন দেওয়ার পর তারপরে ফাইনাল রাউন্ড হয়, তারপরে টিভি রাউন্ড হয়, তারপরে সিলেকশন হয়। আচ্ছা, মানে প্রচন্ড ট্যালেন্টেড ডান্সার না হলে এখানে চান্স পাওয়া খুব মুশকিল। মানে এই যে মানে কথায় বলে অনেক রকম, অনেকজন শোনা যায় যে ডান্স বাংলা ডান্স বলুন বা রিয়েলিটি শোগুলোর মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। না, এটা একদম ভুল ধারণা। এটা যারা কাজ করছে তারা বলতে পারবে, বাইরে থেকে অনেক কিছু বলে, কিন্তু আমরা কাজ করেছি তো আমরা প্রথম থেকেই দেখেছি যে ডান্স বাংলা ডান্স বলে কথা না, যে কোনো রিয়েলিটি শো যে কোনো রিয়েলিটি শো আমি করেছি, তাতে এই ধরনের আমার চোখে পড়েনি অন্তত এই ধরনের। আর এই যে কোরিওগ্রাফি আপনি করেছেন, অনেক শো এর আপনি কোরিওগ্রাফি করেছেন, তো কোনো সময় কোনো মানে শো এর উইনার আপনার কোরিওগ্রাফি হয়েছিল, এরকম কোনো উইনার কোথাও? হ্যাঁ, ডান্স বাংলা ডান্সও হয়েছে, আর স্টার জলসায় ডান্স জুনিয়রও আমার হাত ধরে উইনার হয়েছে। সেটার এক্সপিরিয়েন্সটা বলুন একটু। সেটা মানে একটা শোয়ে যখন এটা তো একটা কম্পিটিশন শো ডান্সটা, তো সেখানে তাদের পার্টিসিপেন্টদের যারা গ্রুমিং করাচ্ছে, যারা মেন্টর, অ্যাজ এ আমি অ্যাজ এ কোরিওগ্রাফার, তখন আমার যখন পার্টিসিপেন্ট একটা পজিশন পায়, যখন উইনার হয়, পার্টিসিপেন্টের একটা আনন্দ হয়, কিন্তু তার থেকে বেশি আনন্দ হয় আমাদের, মানে আমার হাত ধরে এরা উইনার হয়েছে, আমরা বেশি খুশি হই এটাতে। এই যে মানে আমি এটা জানি, এটা আমারও খুব জানার ইচ্ছা, যে এই যে ধরুন একটা আজকে কোরিওগ্রাফি করে একটা আজকে দেখানো হচ্ছে টিভিতে, একটা মানে ডান্সের প্রোগ্রাম দেখানো হচ্ছে, এবারে সেইটার পরে নেক্সট একটা এপিসোড থাকে, তো ওই যে মাঝখানের যে সময়টা, সেইটাতে একটা মানে পার্টিসিপেন্টকে সেই ডান্সটা তোলানো, তারপরে এইটা কতটা মানে কঠিন কাজ থাকে, যে ব্যাক ক্যামেরাতে আমরা দেখতে ভালো লাগে। হ্যাঁ, না আমরা এটা মানে বিশেষ করে এই বাংলার ডান্স রিয়েলিটি শোতে কাজ করতে গেলে প্রচন্ড প্রেশার থাকে, মানে ডান্স তোলা থেকে আরম্ভ করে, মানে রিহার্সাল করানো থেকে আরম্ভ করে, তাদের প্রেজেন্ট করা, তাদের টেকনিক্যাল, তাদের পারফরমেন্স করা, মানে শেষ পর্যন্ত প্রচন্ড চাপে থাকি আমরা। মানে এরকম হয়, মানে আমাদের খাওয়া দাওয়া হয় না, মানে সকাল থেকে শুরু করছি, রাত্রি 3টে পর্যন্ত আমাদের প্র্যাকটিস করাতে হচ্ছে। মানে আমাদের ধরুন একটা শিডিউল, ধরো 10 দিন বাকি আছে, তারপরে শুট আরম্ভ হবে, তখন আমাদেরকে বললো 4টে প্যারিসে দিয়ে দিলাম, এবারে তোমরা এই 8খানা গান তোমাকে করাতে হবে কি 9টা গান করাতে হবে। তার মানে কি, মানে 10 দিন বাকি, আমাকে একদিনে একটা গান শেষ করতে হবে কি 1.5 দিনে একটা গান শেষ করতে হবে। তার মানে পার্টিসিপেন্টকে যখন আমাদেরকে পাঠায়, তখন আমরা গান সিলেকশন করি, তারপরে কনসেপ্ট ভাবি, তারপরে কস্টিউম ভাবি, তারপরে প্রপস ভাবি, তারপর তাকে নামানো হয় স্টেজে। মানে এত কিছু করার পর ওইটুকু সময় অনেক কম থাকে,
প্রচন্ড প্রেশার, এবং শুধু আমাদের প্রেশার না, আমার যারা অ্যাসিস্ট্যান্ট টিম থাকে তারাও প্রচন্ড প্রেশারে থাকে। আচ্ছা, মানে বম্বের আর এখানের মধ্যে পার্থক্যটা কি তাহলে? মানে বম্বের রিয়েলিটি শো গুলো এত বেশি মানে না অ্যাকচুয়ালি কি, বোম্বে তো একটা ন্যাশনাল, পুরো অল ওভার ইন্ডিয়াতে দেখায়, তাদের বাজেটটা অনেক বেশি, সেখানে ব্রডকাস্ট হয় অনেক বেশি চ্যানেলে, বেশি স্টেটে এবং অ্যাব্রডও হয়। কিন্তু আমাদের বাংলাটা সেটা হয় না, শুধু বাংলার লোক দেখে বা উড়িষ্যার লোক বা আসামের লোক দেখে বা বাংলাদেশ দেখে, সেখানে বাজেটটা একটু কম। এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে যেরকম বাংলায় যে রিয়েলিটি শো টাইমিংটা, যে 10 দিন পর ধরো 8খানা গান আমাকে শ্যুট হবে, 8খানা গান করাতে হবে, কিন্তু বোম্বেতে সেটা থাকে না। সেটা হয়তো একটা গান রেডি হয় 1 সপ্তাহ ধরে। আচ্ছা, তারপর টেকনিক্যালে প্রপার কস্টিউম, প্রপার মেকআপ নিয়ে তারপরে একদম শো যেরকম হয় সেরকম হয় টেকনিক্যাল। আচ্ছা, তারপরে ওটা ফাইনাল প্রেজেন্টেশন হয়। তার মানে ওদের কাছে অনেকটা টাইম থাকে। এখানে সেই টাইমটা থাকে না, মানে অল্প টাইমে অনেক কিছু করতে হয়। অনেক আমি তো বলবো তাহলে এই দিক থেকে আমাদের বাংলা কোরিওগ্রাফাররা অনেক এগিয়ে। কেন এত অল্প সময়? অনেকটা এগিয়ে। কেন আমরা বাংলা কোরিওগ্রাফার যদি সেখানে গিয়ে কাজ করি, এত টাইম পাই, তাহলে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, আমাদের লিমিটেশন থাকে অনেক, সেগুলোকে ওভারকাম করে তারপর একটা পারফর্ম রেডি করতে হয়। একদম তাই। যেহেতু আপনি ডান্স বাংলা ডান্সে অনেকদিন ধরেই কাজ করছেন কোরিওগ্রাফার হিসাবে, তো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যে কখনো মতবিরোধ, মানে ম্যানেজমেন্ট বলুন, প্রোডাকশন, এই সমস্ত দিক থেকে? একদমই তাই। দেখো, মতবিরোধ সব জায়গায় হয়, যে কোনো জায়গায় কাজ করতে গেলে মতবিরোধ থাকবেই। আমি একরকম ভাবলাম, আমি আমার দিক থেকে আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখছি, সে তার অ্যাঙ্গেল থেকে অন্যরকম দেখছে। সো মতবিরোধ যদি না থাকে, কোনো প্রোডাকশন কোয়ালিটি সেই জায়গায় পৌঁছায় না। এরকম অনেক অনেক ক্ষেত্রেই হয়েছে আমার ক্ষেত্রে, যে আমাকে গান দিচ্ছে, এই গানটা হয়তো আমার পছন্দ হচ্ছে না, এবং চ্যানেল থেকে বলছি না এটা ভালো হবে, এটা করো। আচ্ছা, আলটিমেট এরকম হয় যে, আচ্ছা, মানে গানগুলো কি চ্যানেল থেকেই সিলেক্ট করে দেয়? চ্যানেল থেকেও সিলেক্ট করে, আবার ধরো আমাদের কিছু গান বললো, কিছু গান দিয়ে দাও তোমাদের চয়েস মতন, তখন তারা ওই গানটা পাওয়ার পর প্রোডাকশন টিম দেখে, তারপর ডিরেক্টর টিম দেখে, তারপরে সিলেকশন হয়। তাদের পছন্দ হলো যে এই গানটা করা যাবে না, তখন সেখান থেকে অল্টারনেট আমরা অন্য গান ভাবি, এবং সবাই মিলে এটা হয়। তো আলটিমেট মতবিরোধ যতই থাক, যখন পারফরমেন্স যখন সাকসেস হয়, তখন আমাদের সবার মন আবার ভালো হয়ে যায়। এই যে যেটা আপনি বললেন যে মানে প্রোডাকশনের সঙ্গে যে আপনাদের যে মানে যখন কোনো ক্ল্যাশ হয়, যে না এটা ওদের পছন্দ হচ্ছে না বা ওরা এটা বলছে, তো এই জিনিসগুলো যখন ধরুন কোনো একটা পারফরমেন্স হবে, তো সেই ক্ষেত্রে চ্যানেল কি সমস্ত কিছু ডিসাইড করে বলে সেই অনুযায়ী আপনাদেরকে করতে হয়, নাকি আপনারা আপনাদের মতন করে করেন, তারপরে সেখানে চ্যানেল কিছু বলে বা চ্যানেলের কোনো? না, আমরা কখনো পুরোটাই আমরা আমাদের মতন করতে পারি না। আচ্ছা, কেন, চ্যানেলেরও একটা রেস্ট্রিকশন থাকে যে সেটা তারা টেলিকাস্ট করতে পারবে কিনা, তারাও এটা ঠিক করে নেয়। তখন সেটা নিজেরা আলোচনা করে উভয় পক্ষে, মানে আমরা কোরিওগ্রাফার হিসেবে আমরা থাকি, আবার প্রোডাকশন টিম থাকে, ডিরেক্টর টিম থাকে, তখন এটা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ঠিক করে নিয়ে ঠিক করা যেতে পারে। আচ্ছা, এবার আপনার থেকে আরেকটা জিনিস যেটা জানবো, সেটা হচ্ছে আপনার একাডেমি, মানে একাডেমি স্টার্ট কতদিন হয়েছে? একাডেমি স্টার্ট করেছেন? একাডেমি স্টার্ট করেছি আমি 2000 কত বলবো, 2004-5 সাল থেকে। তখন ডান্সার ছিলাম, মানে ডান্স পারফরমেন্স করতাম। আচ্ছা, মানে ডান্স পারফর্ম করার সাথে সাথে একাডেমি? হ্যাঁ, তখন থেকে একাডেমি করছেন? তখন একাডেমি করা, এবং ভেবেছিলাম আরো পরে করবো, তারপরে পারিবারিক একটু অসুবিধার জন্য আমাকে করতে হলো একাডেমিটা। বাবারও ইচ্ছে ছিল, বাবার স্কুলটাকে সামলাই, তারপর আস্তে আস্তে একাডেমি লাইনে আচ্ছা চলে আসি। তো মানে এই যে এখনকার জেনারেশনের কথা বলছি, আপনি যখন শুরু করেছিলেন তখন একরকম ছিল, এবার এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে মেইনলি হচ্ছে গার্জিয়ান যারা থাকে, তারা একটা জিনিস ভাবে যে মানে একটা ট্যাগ লাইন, মানে এরকম একটা হয়ে গেছে, মানে আমার ছেলে বা মেয়ে ডান্স থেকে
নাচ শেখে, গান শেখে, ড্রয়িং শেখে, এই ট্যাগলাইনগুলো মেন ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। তো সেইখানে মানে কতটা ট্যালেন্ট বেরোয় সেখান থেকে। আপনার কাছে তো প্রচুর স্টুডেন্টের সঙ্গে আপনার মানে কানেকশনস হয়, তো সেখানে মনে হয় যে কোনো স্টুডেন্ট প্রেশারাইজড হয়ে সে আসছে, সে নিজের না থেকে দেখো, আসছে? আমি আমার অভিজ্ঞতায়, আমি যতদিন ধরে আমি ডান্স একাডেমি চালাচ্ছি বা যতদিন ডান্সের সাথে যুক্ত আছি, আমার কাছে যারা আসে দেখেছি মানে প্রায় 95%ই একটা ডান্সের প্রতি ভালোবাসা, ডান্সের প্রতি আগ্রহ। কেন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আসে এবং তাদের গার্জিয়ানরা এসে বলে যে স্যার ও মিউজিক শুনলেই, মানে আমার একটা স্টুডেন্ট আছে, তার গার্জিয়ান বলছে যে মিউজিক শুনলেও আর থাকতে পারে না নিজেকে। তো এরকম বেশিরভাগই আমি তাই দেখি যে নাচের প্রতি একটা ইন্টারেস্টেড তারা থাকে, ইন্টারেস্ট হয়। তো তারপর তারা গার্জিয়ানরা ঠিক করে না, রেখে নাচের দিকে পাঠায়। সেটা খুব কম দেখি যেটা গার্জিয়ানরা হয়তো না ফোর্সফুলি করে, সেটা খুব কম দেখি। পড়াশোনা ছাড়া আর কি যে কোনো কিছু, সে ডান্স বলুন, আঁকা বলুন, বা কোনো কিছু নিয়ে এসে কাজ করবে, সেটা বাবা মায়েরা ঠিক মেনে নিতে পারে না। পড়াশোনাটা ম্যান্ডেটরি, এটা হচ্ছে সেকেন্ডারি, এরকম একটা বিষয়। না আমার এটা খুব আমার ঠিক অন্যরকম লাগে জিনিসটা, যে এটা কেন গার্জিয়ানরা ভাবে যে একটা আর্ট, সে ডান্সই হোক বা মিউজিক হোক, কেন সেকেন্ডারি ভাবে। দেখো একটা জিনিস কি, পড়াশোনা কিন্তু প্রাইমারি আমরাও ভাবি যে ওটাকে, কেন এডুকেশন না হলে মানুষের ভিতরে চেতনা আসে না, আর তার সৃষ্টিও তৈরি হয় না। তো পড়াশোনা তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ নাচ ভালোবাসতে পারে, কেউ মিউজিক ভালোবাসতে পারে, কেউ ড্রয়িং করতে পারে, তার লাইফ সে সেখানে তার ডান্স নিয়ে ধরে অ্যাচিভমেন্ট করে গেল, কেউ গানে অ্যাচিভমেন্ট করলো ইন ফিউচারে। তবে আমার কাছে যে দেখো, যারা পড়াশোনা করছে এবং তারা খুব বড় জায়গায় পৌঁছে গেছে, ধরো কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, তারা কিন্তু চাইলে আর ওই ডান্সের আর্টিস্ট হতে পারবে না বা মিউজিক আর্টিস্ট হতে পারবে না। কিন্তু একজন আর্টিস্ট যদি মনে করে যে সে ছোটবেলা থেকে নাচ শিখছে, তার সঙ্গে পড়াশোনাটাও করছে, নাচটা তার ভালোবাসা, এবং তার সঙ্গে যদি মনে করে যে না আমি ডাক্তারি পড়বো, হ্যাঁ পড়তেই পারে। একটা শিল্পী কিন্তু একটা ডাক্তার হতে পারবে, কিন্তু ডাক্তার কিন্তু একটা শিল্পী হতে পারবে না। আমার নিজেরই একাডেমির স্টুডেন্ট আছে যারা ডান্স বাংলাদেশে পার্টিসিপেন্টও ছিল একসময়, তারা এখন এমবিবিএস পড়ছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, ভালো ভালো তারা নাচকে ভালোবাসে, নাচ করছে এবং তার সঙ্গে পড়াশোনাও করছে। তো এটা ভুল ধারণা, এটা গার্জিয়ানদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই যে নাচ গান বা ড্রয়িং যেটাই করুক, সেটাতে আপনারা এটা বাধা দেবেন না। কেন আপনার ছেলে বা মেয়ে হোক, তারা উভয়ই এডুকেশনে, অবশ্যই এডুকেশন তারা নিয়ে থাকবে, তার সঙ্গে সঙ্গে এইটা একটা শিল্প মানে শিল্পী তৈরি হওয়াটা অনেক কষ্টের, অনেক হার্ড ওয়ার্ক। মানে যতটা পড়াশোনা করতে গিয়ে যতটা কষ্ট করতে হয়, শিল্পী হতে গেলে তার থেকে বেশি কষ্ট করতে হয়, সেটা একদিনে হয় না। সুতরাং এটা আমি চাই আপনারা প্লিজ কখনোই বাধা না দেওয়া। স্যারের ছোটবেলাটা কিভাবে কেটেছে? মানে দাদা দিদি বললেন যে যেহেতু দুজনেই ডান্সার, তো আপনি ডান্স করতে চাইতেন না, তো সেই সব ছোটবেলাকার ঘটনাগুলো একটু। পুরো উল্টো দিকে, মা যখনই দাও বাবা, তখন আমার 5-6 বছর হচ্ছে, 7 বছর মানে ওরকম হবে, তো বাবা যখন চল ওদের সঙ্গে কর, শুরু কর, আমি উল্টো দিকে দৌড় মারতাম। আর এবং তারপরে আস্তে আস্তে ওই ডান্সের মানে শুরু করা, একটা ভালোবাসা তৈরি হয়েছে, সেটা তো বললামই আমি। তারপর প্রথম আমার মনে আছে, আমি যে স্কুলে পড়তাম ছোটবেলায়, সেই স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেইখানে মানে তখন হয়তো ডান্স শিখিও নি, ওই জাস্ট শুরু করেছি। তারপরে সেখানে পারফরমেন্স হওয়ার পর যে ক্ল্যাপ, যে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাতে আরো আমাকে নাচের দিকে ঠেলে দিয়েছে। তারপরে আস্তে আস্তে ডান্সটাকে আঁকড়ে ধরা, এবং আরো ভেতর থেকে ইচ্ছা, জেদ, যে একটা কিছু করতেই হবে আমাকে। এবং সত্যি মানে তখন বাবাও, মানে আমি সকালবেলা মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে যেতাম প্র্যাকটিস করার জন্য। মানে বাবা ভাবতো কি হঠাৎ করে তুই বলে তোর নাচ এত ভালো লেগে গেল। আমি সেই জিতটা আস্তে 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 আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে। আমি সত্যি কথা বলতে কি, মানে
এতদিন ধরে এই নাচ করছি, মানে আজকে এত বছর হয়ে গেল, সেটা কিন্তু একদিনে হয়নি, বা 1 বছর বা 2 বছরে হয়নি। আজকে এই জায়গায় এসেছি, সেই ভালোবাসা ছিল, সেই মানে প্যাশন Passion টা। ছিল। যতটুকু করতে পেরেছি, আমি যতটুকু করছি, শুধু ডেডিকেশন, ভালোবাসা আর দাদা ভগবানের দিদিরাও কি আশীর্বাদ। ডান্স না, এটা একটা ভালো প্রশ্ন। মানে শুরু করেছিল দাদা দিদি, আচ্ছা। এখন দাদা দিদি নাচ করছে না, এখন আমি করছি। এটা একটা এটা তো মজার ব্যাপার হয়েছে। উল্টো ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তখনও দাদা দিদিরা মাঝে মাঝে বলে, কিরে আমাদের তো মানে পিছনে ফেলে দিলি, তুই তো এখন নিজে নাচ নিয়ে এগিয়ে যাচ্ছিস, আমরা তো নাচ করতেই পারছি না। হ্যাঁ, এটা খুব ভালো, মানে ভালো বিষয় একটা। কোরিওগ্রাফার হিসাবে ডান্স বাংলা ডান্সের ডাক পেয়েছিলেন বা এই ধরনের, তখন মানে বাড়িতে রিয়াকশন, বাবা তখন বেঁচে ছিলেন? এটা একটা আমার কাছে কষ্টের ব্যাপার। আচ্ছা। তখন মানে যখন ডাক পেয়েছি তখন বাবা ছিলেন না। আচ্ছা। বাবা গত হয়েছিলেন। মানে ওই জায়গাটা বাবার হাত ধরে আসা, যার হাত ধরে আমি আজকে এই নাচের জগতে আসা, সে দেখে যেতে পারলো না। আচ্ছা, মানে আপনার শুধু ডান্স পারফরমেন্সটাই উনি দেখেছিলেন? হ্যাঁ, স্টেজ পারফরমেন্স দেখেছেন। কোরিওগ্রাফার হিসেবে যে আপনি এত বড় বড় শো করেছেন। না, সেটা বাবা দেখে যেতে পারেনি। মা হয়তো প্রথম দিকে দেখেছে, তারপরে মাও গত হয়েছে। আচ্ছা। তবে আমার গুরুরা দেখেছেন। আমি বাবার কাছ থেকে শেখার পর আরো বিভিন্ন গুরুর কাছে নাচ শিখেছি। ভারতনাট্যম শিখেছি গুরু অভয় পালের কাছে, অনেক বছর ছিলাম। তারপরে নবনৃত্য, সেই নবনৃত্য ডান্সার্স গিল্ডে ডক্টর মনীষ চাকি সরকার, রঞ্জপতি সরকারের কাছে আমি শিখেছি। প্রায় 15 বছর ধরে ছিলাম ওই গ্রুপে। যখন ফার্স্ট ডাক পেয়েছিলেন ডিভিডি থেকে, তো সেই এক্সপিরিয়েন্সটা মানে আমি সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ডান্স বাংলা ডান্স জি বাংলা থেকে আমাকে ডাকবে অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে। সেটা মানে শুনে আমি খুব মানে এত আনন্দিত হয়েছি, এবং আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে অত বড় জায়গা, অত বড় প্ল্যাটফর্মে আমি কি করে কাজটা করবো এবং তাদেরকে খুশি করতে পারবো কিনা। তারপর সব উপরওয়ালা আশীর্বাদ। তার আগেও তো আপনি কোরিওগ্রাফি করেছিলেন? তার আগে তো দূরদর্শনে করেছিলাম। তবে জি বাংলার যে শোটা ছিল ডান্স বাংলা ডান্স, সেটার একটা বড় শো, ওইখানে যাওয়ার জন্য যে ডাকটা পেয়েছি, সেটাই আমার ভয় লাগছিল যে করতে পারবো কিনা। মানে দূরদর্শনের শো আর ডান্স বাংলা ডান্সের যে শো এর মানে না, দূরদর্শনের শোটা ছিল কোনো কম্পিটিশন ছিল না। আচ্ছা, সেটা একটা ডান্স শো ছিল, সেখানে অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করতাম। মানে তারা পার্টিসিপেন্ট কিছু থাকতো, তারা ডান্স করতো। হ্যাঁ, না সেখানে দূরদর্শনের কাজটা করা কি, দূরদর্শনে যারা গ্রেডেশন পেয়েছিল তাদের কিছু ডান্সারদের নিয়ে একটা কাজ করা। আচ্ছা। বা কোনো আমার একটা ট্রুপ ছিল, তাদেরকে নিয়ে পারফরমেন্স করানো, সেটাই কোরিওগ্রাফি কাজ। আর জি বাংলায় সেটা হলো ডান্স রিলেডি শো, একটা কম্পিটিশন, সেখানে বাইরের পার্টিসিপেন্টকে দিয়ে গ্রুমিং করানো। হ্যাঁ, তাদের গ্রুমিং করানো। এটা মানে শুরুর দিকে খুব একটা চাপ ছিল এবং ভয় লাগছিল। তারপরে আস্তে আস্তে এবং কাজ করতে করতে অনেক সময় অনেক মানুষ কাজ শিখে যায়। সেখানেও আমরা কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। যেদিন ফার্স্ট পারফরমেন্স ছিল, মানে আপনার কোরিওগ্রাফার হিসাবে যখন ফার্স্ট পারফরমেন্স আপনার দেবার ছিল, তো সেই এক্সপিরিয়েন্সটা? হ্যাঁ, প্রথম কে করেছিল, মানে সেই যে করেছিল তখন, মানে যখন 2012 সালে প্রথম আমাকে ডেকেছিল, ডাকার পর আমাকে যখন পার্টিসিপেন্টদের দেখালো যে এদের দেখাতে হবে, করাতে হবে তোমাকে, তো আমাকে বললো যে তুমি একটা ফোকের উপর কিছু করাও, ফিউশনের উপর, ফোক ফিউশনের উপর কিছু করাও। তখন আমার একটা মেয়ে ছিল পারমিতা বলে, পারমিতা এখনো ডান্স করে, মানে তাকে দিয়ে প্রথম পারফরমেন্স করার পর মানে সে এত ভালো পারফরমেন্স করেছে, সেই দিনটা এখনো মনে আছে আমার। এবং মিঠুনদাও খুব খুশি হয়েছে, এবং আরো যারা জাজ ছিলেন তারাও খুব খুশি। এবং সেটা প্রথম আমার কাছে মানে অ্যাচিভমেন্ট এবং পাওয়া। সেই মজিদ জগতী বলে উঠলো, মানে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এইটা শোনার জন্য মনে হয় ভীষণ মানে আমি একটুখানি ভয় নার্ভাস ছিলাম। মানে যখন বলে উঠলো তখন আমার মনটা আরো
খুশি হয়ে গেল। মানে এত বড় বড় আর্টিস্টদের সাথে আপনি 2012-তে করেছেন, 2014-তে করেছেন, 2014-তে করেছি, 2016 সালে করেছি, 2018-তে করেছি, 2019-এ করলাম স্টার জলসা, ডান্স ডান্সের একটা ডান্স জুনিয়র, ওখানে করেছিলেন। তারপরে 2000 তারপর 24-এ না 2023-এ 2022-এ করলাম, 2022-এ করলাম ডান্স বাংলা ডান্স, আচ্ছা বেশ কিছু এপিসোড। তারপরে করলাম 2024-এ আচ্ছা। বেশ কিছু এপিসোড। তো এই যে এতগুলো মানে সিজনে আপনি কাজ করেছেন, মানে মনে হয় না কিছু কিছু ডান্সারকে দেখে মনে হয় না যে বোধহয় এর মধ্যে ভীষণ একটা ডান্সের প্যাশন আছে, বা এই ডান্সের জন্যই হয়তো ওর জন্ম হয়েছে? তো সেই রকম কোনো স্টুডেন্ট মানে এখন তারা ভালো জায়গায় গেছে বা ভালো কাজ করছে? হ্যাঁ, অনেক 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 স্টুডেন্টই আছে যারা খুব প্যাশনেটলি কাজ করছে এবং তারা নিজস্ব একাডেমি খুলেছে, তারাও নিজেরাও অন্যান্য শোগুলো করছে এবং খুবই ভালো লাগে যে আমার স্টুডেন্ট তারা এত ভালো কাজ করছে, এত ভালো জায়গায় গেছে। আমি চাই তারা আরো বড় হোক, আরো ভালো জায়গায় যাক। প্রচুর কোরিওগ্রাফারকেও দেখেছেন, তখনকার সময়ও দেখেছেন, এখনকার সময়ও দেখছেন। তো তাদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে আর কতটা পেশাদারিত্বটা আছে? মানে এখন সবাই না ফেম চায়, নাম চায়, মানে কতটা কি কাজ করলাম তার থেকে বড় কথা আমাকে ভাইরাল হতে হবে, মানে সেই জিনিসটা কি কোরিওগ্রাফারদের মধ্যেও কি থাকে? না, কোরিওগ্রাফারদের মধ্যে সেরকম ধরনের, দেখো, ক্রিয়েটিভিটি, মানুষ ক্রিয়েটিভিটি না থাকলে কোনো জায়গাও তোমার টিকে থাকা যাবে না। তুমি যেমন প্রফেশনালি ডান্স করছো, তার সঙ্গে তোমার ক্রিয়েটিভিটি চাই। তবে প্রথমে যেরকম ছিল আমাদের মধ্যে, যে আমরা যারা কোরিওগ্রাফার কাজ করছিলাম তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল। তারা মানে প্রফেশনালি তারা কত পারিশ্রমিক পেলো, কেউ কম পেলো কি বেশি পেলো, সেটা তখন ভাবতো না। তখন মানে প্যাশন ছিল ক্রিয়েটিভিটি, নতুন কিছু করব, মানে নতুন কিছু ক্রিয়েট করব। হ্যাঁ, এখনকার কোরিওগ্রাফারের মধ্যেও সেটাও আছে, কিন্তু এখন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই প্রচুর ইউটিউব বা ধরুন রিলস বা শর্ট ভিডিওতে মানে ক্রিয়েটিভিটি কম, পেশাদারিত্ব বেশি। কি করে আমরা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করে সেখান থেকে পয়সা আর্ন করবো, কেউ ইউটিউব থেকে ডান্স ছেড়ে সেখান থেকে পয়সা আর্ন করবো, সেই মোটিভটা বেশি দেখা যাচ্ছে এখন। সেখানে ক্রিয়েটিভিটি কম থাকে এবং পেশাদারিত্বটা বেশি থাকে, আর্নিং এর চিন্তা ভাবনা বেশি থাকে। তবে সেটা খুব মানে বাজে হচ্ছে জিনিসটা। সেটা এখনকার জেনারেশনের মধ্যে নতুন যারা আসবে তারাও ভুলভাল কিছু জিনিস মানুষ, তারা তো দেখুন এখন তো প্রত্যেকের কাছে মোবাইল আছে, সবাই ছোট হোক বড় হোক যারা দেখছে, যারা ডান্স ভালোবাসে তারা হয়তো ওই জিনিস দেখছে, ওগুলোই শিখছে। এর ফলে কি মানে কোথাও আপনার কি মনে হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রিটাকে অনেকটা এফেক্টেড করছে? হ্যাঁ, একদমই, অবশ্যই ইন্ডাস্ট্রিটা এফেক্ট করছে। কেন, ওই শেখার যে ভাব, শেখার যে ইচ্ছা, যে মোটিভ, যেটা ভালোবাসা, সেটা হারিয়ে যায় এখনকার জেনারেশনের মধ্যে। সেটাই হচ্ছে, মানে হয়তো 1 বছর শিখলাম কি 2 বছর শিখলাম, ব্যাস শুরু হয়ে গেল নাচ। তারা নাচ করতে শুরু করে দিল, একটা ভিডিও করলো, ব্যাস ছেড়ে দিল। এবার আমি অনেক কিছু শিখে ফেলেছি, স্কুল করে দিচ্ছি, সেটাই হচ্ছে এখন। কতটা কি জানলো তার কোনো। আর গার্জিয়ানরাও, যারা অভিভাবকদের কাছে উদ্দেশ্য আমি বলতে চাই যে এটা কিন্তু খুব মানে তাদেরকেও চুজ করতে হবে যে কোন গুরুর কাছে গেলে, কার কাছে গেলে আমার মেয়ে আসল শিক্ষা শিখতে পারবে, প্রকৃত ডান্স শিখতে পারবে। যে এই নয় যে আমার এখন যদি তারা মনে করে না ঠিক আছে আমার মেয়ে 6 মাস শেখে, তাকে দিয়েও আমি একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো কি ফেসবুকে ছেড়ে দেবো, সেটা বেশি হচ্ছে। হ্যাঁ, মানে কোন একজন যে ভাইরাল হয়ে গেছে ও তাহলেও ভালো ডান্স, আমার মেয়েকে ভাইরাল করতে হবে, আমার ছেলেকে ভাইরাল করতে হবে। হ্যাঁ, ওকে ওর কাছে ভাইরাল ব্যাপারটাই চলে এসেছে। মানে এই পেশাদারিত্ব, মানে এই ভাবেই আর্ন করার মানসিকতা তৈরি হয়েছে, ক্রিয়েটিভিটি নেই, নষ্ট হয়ে গেছে। যারা ধরুন পুরোনো দিনের, মানে অনেক দিন ধরে, যেহেতু আপনিও অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক দিন ধরেই কাজ করছেন, এবারে নতুনরা যতটা সোশ্যাল মিডিয়াতে মানে কমফোর্টেবল, এবার আপনার এতগুলো মানে একাডেমি আছে, সেগুলোকে ম্যানেজ করা, তার সাথে সোশ্যাল মিডিয়া, তো কোথাও কি মনে হচ্ছে না যে একটা মানে পুরোনো নতুনদের মধ্যে একটা কম্পিটিশন বা এরকম ধরনের কোনো কিছু ক্রিয়েট হচ্ছে? কম্পিটিশন তো থাকবেই, কম্পিটিশন না হলে কেউ এগোতে পারবে না। আমি যদি আমার অন্যদের সঙ্গে যদি আমি কম্পিটিশন না করি, কম্পিটিশন আগের থেকে অনেক বেড়ে গেছে। যে
আমি যদি তাদের সঙ্গে কম্পিটিশন না করি বা আমার প্রোডাকশন আমার ডান্স যদি ভালো না হয়, তাহলে আমি এগোতে পারবো না। এটা তো রয়েছেই। নতুনদের মধ্যে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওরা একটুখানি বেশি শুধু মানে নিজেদেরকে শো অফ করতেই ব্যস্ত, ডান্স ক্রিয়েটিভিটি দেখানোর থেকে? সেটাই তো এখন নতুন জেনারেশনের মধ্যে শুধু শো অফ করা, মানে এক্সিবিশন কম করো, এক্সিবিশনে কম, আগে শেখো। এক্সিবিশন একদিন তুমি ভালো করতেই পারো, তোমার নাচ দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে। এটা কিন্তু এখন নতুন জেনারেশনের মধ্যে খালি শো আপ করবো, খালি এক্সিবিশন করবো, খালি ভিডিও করবো, খালি ছাড়বো, ভাইরাল করবো, এসব মানসিকতা। এই যে কথাটা আপনি বললেন যে এটা কিন্তু ভীষণ বড় একটা সমস্যার বিষয়, যে ধরুন কেউ এতে কি হয়, নাচ শেখার যে প্রবণতা সেটা কিন্তু কমে গেছে আস্তে আস্তে। মানে আমরা তো মানে বিভিন্ন গুরুর কাছে নাচ শিখেছি, এই 2 বছর 1 বছর শেখার পর ছেড়ে দিইনি, এবং স্টিল নাও নাচ তখন শিখতাম, এখন তো আমরা তাদের গুরুদের কাছে যাচ্ছি না, কিন্তু তাদের সঙ্গে একটা যে আন্তরিকতা, তাদের সঙ্গে এই যোগাযোগ, সেটা কিন্তু রয়েছে, সেই বন্ডিংটা এখনো রয়েছে, তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর এখনো আছে। কিন্তু এখনকার জেনারেশন হয়তো 2 বছর শিখবো, 3 বছর দিন গুরুকে চিনবো না। এটা হচ্ছে ফলে নাচ শেখার প্রবণতা কম। আমি এত কেন খাটবো, আমি 1 লাফে গাছে উঠবো। আজকে এই জায়গায় আসতে আমার হয়তো এত বছর লেগে গেল, আমার যে এত বছর আমার পিছনে এই জায়গাটা আসার জন্য যে এত বছর আমি দিলাম, সেটা কিন্তু কেউ দেখছে না। তারা জানছে যে, তারা ভাববে সেরা পেরেছে, আমিও করে নেবো, 5 বছরে করে নেবো, এই মানসিকতা চলে এসছে। মানে ওদের কাছে সময় দিয়ে যে জিনিসটাকে তৈরি করতে হবে, করে তারপরে সেটাকে পারফর্ম করতে হবে, বা একজনকে সেই জিনিসটা নেই আর নেই। আর এই যে যারা নতুন জেনারেশন এর মানে যারা আছে, তাদের মধ্যে যে একদমই কি মানে সেই জিনিসটা, মানে তার মধ্যেও তো ভালো নিশ্চয়ই আছে। হ্যাঁ, তার মধ্যেও আছে। যারা আমি অনেককেই দেখি, অনেকেই ফলো করি, যে খুব ডেডিকেশন দিয়ে তারা নাচ করছে এবং শিখছে এবং প্র্যাকটিস করছে, ভিডিও করছে। আমি অনেকের ডান্স দেখেছি, অনেকের ডান্স আমি কমেন্ট করি সোশ্যাল মিডিয়ায়, ভালো লাগে আমার। জেনুইনলি তারা ভালো। হ্যাঁ, জেনুইনলি তারা ভালো, মানে সব খারাপের মধ্যেও কিছু ভালো আছে। এবং এটা কিন্তু সত্যি কথা বলতে কি, আগামী প্রজন্ম জানি না কতটা নাচ নিয়ে এগোতে পারবে। বিশেষ করে এই লকডাউনের পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। মানে মানুষ লকডাউনের পর বাড়িতে বসেছিল, তো সেখানে তখন মানুষ কী করবে, চলো নাচ জানি, একটু নাচ ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিই। ইউটিউবে কোনো রেস্ট্রিকশন নেই, রিলসে কোনো রেস্ট্রিকশন নেই, যেরকম যা পারছে তারাও করছে, করে দিচ্ছে। ফলে এটা এখন নাচ করাই মানে, বা গান করাই মানে, বা যেটাই করুক না কেন, একটা ভিডিও করে ভাইরাল করে দাও, ছেড়ে দাও, সেটা তো উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো তাকে ভালো করে নাচ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, তবে সে এক জায়গায় যাবে। এটা আগামী প্রজন্ম বোধহয় এই জিনিসটা ভুলে যাবে, নাচ শেখাটা, যে আমরা ইউটিউব দেখে শিখে নেবো, রিলস দেখে শিখে নেবো, দরকার নেই। ডিবিডিতে যখন আপনি ছিলেন 2012-তে, জাজ কে ছিল ডিবিডি? 2012-তে ছিল মিলিন চক্রবর্তী। আচ্ছা। 2014 সালে ছিল দেবদা ছিল। তারপরে 2016 থেকে এসছে যিশুদা, অঙ্কুশ, শ্রাবন্তীদি, এরা ছিল। এগুলো তো বেশ একটা ভালো লাগা কাজ করতে করতে, যে এনাদের মতো একদম স্টার, হ্যাঁ, তাদের সামনে আমার কাজ হচ্ছে। এবং শুধু রিয়েলিটি শো না, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও অনেক পার্টিসিপেন্ট, যারা অনেক স্টারদের নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। যেমন সোনার সংসার অ্যাওয়ার্ড, বা ধরুন সারেগামা, বা ধরুন বাংলা সিনেমার 100 বছর, এটাতেও আমরা কাজ করেছি। মানে তখন আপনারা মানে সেলিব্রিটিদের কোরিওগ্রাফি করেছিলেন? তো এরকম কার মানে কোরিওগ্রাফি আপনি করেছিলেন? এরকম বিশ্বনাথ দা আছে, তোমার ওম আছে, ওম, ওর নামটা কি, ওনার ওয়াইফের নাম হলো মিমি,
এদেরকে কাজ করিয়েছি। সাবিত্রী চট্টোপাধ্যায়কে যখন জি বাংলা সোনার সংসদ থেকে ডেকেছিল, আমাকে বলছিল যে সাবিত্রী চট্টোপাধ্যায় করবে এই নাচটা। আচ্ছা, তো আমি বললাম কি নাচ করবে? ও লাইলা মে লাইলা। আমি তো তখন ওই শকড, আমি কি লাইলা মে লাইলা করবে? বলে হ্যাঁ তুমি একটু যাও এরকম ওনার বাড়িতে। তারপরে আমি গেলাম ওনার বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে দিদি তো খুব করলো, খুব খুশি হয়েছে। আচ্ছা, তারপরে ওনার বাড়িতে গিয়ে তখন আমরা এই গানটা কিভাবে হবে, এই গানটায় তাকে একটু স্টেপ দেখানো, বসে বসেই করতো। তো যাই হোক, যথেষ্ট বয়স তো, যথেষ্ট বয়স, অনেক বয়স, এবং তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে 15 দিনের গল্প শোনা, সিনেমার গল্প, এটা একটা মানে মনে রাখার মতো। হ্যাঁ, একটা মেয়ে হয়ে ডান্স করবে সেটা ঠিক আছে, প্র্যাকটিক্যাল, সেটা কোনো অসুবিধার বিষয় নেই, কিন্তু একটা ছেলে হয়ে যখন সে ডান্সটাকে প্রফেশন হিসাবে নিতে চায়, তখন অনেক ক্ষেত্রে ফ্যামিলিতেও প্রবলেম হয়। আমি বলছি না সবার ক্ষেত্রে, বাট হয় এরকম, মানে ফ্যামিলিতেও হয়তো কিছু বলে, বা পাড়া প্রতিবেশীর দিক থেকে অনেক রকম অনেক কিছু, যে ছেলে হয়ে তুই কেন ডান্স করবি, যে ডান্স তো মেয়েরা করে। তো সেই ক্ষেত্রে আপনি এটা একদম ছেলে। এটা পুরোটা আমি তোমার কথা অনুযায়ী আমি পুরোটা উল্টো, এটা আমার উল্টো মতামত। কেন করবে না? একটা মহিলা যখন নাচ করতে পারে, একটা পুরুষ কেন করতে পারে না? সবার আগে প্রথম কথাই জানতে হবে যে আমরা নাচ করি, আমাদের নাচের আদি গুরুকে, আমরা কাকে মানি? আমরা নটরাজকে মানি। দেবাদি দেব মহাদেব, তিনি একজন মহাপুরুষ ছিলেন। তো এটা তো প্রথম পয়েন্ট। একজন পুরুষকে যদি আমি মানে নটরাজকে যদি মানতে পারি, তাহলে পুরুষ কেন নাচটা করবে না? আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন পারফরমেন্স করি, আমার কাছে মনে হয় যে পারফরমেন্সে যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায়, অন্তর ছুঁয়ে যায়, সেই পারফরমেন্সটাকে দিয়ে বোঝানো যায় না যে এটা পুরুষ না মহিলা, এটা ম্যাটার করে না। কাজটাই বড় কথা, কাজটাই বড় কথা। আমাদের অল ওভার ইন্ডিয়াতে এমন মানে পুরুষ নৃত্যশিল্পীরা আছে যারা দৃষ্টান্ত, তারা অনেক অনেক বড় এবং পৃথিবী বিখ্যাত। বিরজু মহারাজ আছেন, উদয় শঙ্করজি আছেন, আরো অনেকেই আছেন। আমি আরেকটা জিনিস জানতে চাই, যে সেটা হচ্ছে অনেক দিন ধরে আপনি অনেক রিয়েলিটি শোতে কাজ করেছেন, অনেক রিয়েলিটি শো এর পার্টিসিপেন্টদেরকে কোরিওগ্রাফি করেছেন। তো বেস্ট মানে যেটা মনে হয় যে না সেরা ছিল, আমার সেরা কাজ ছিল, এরকম কিছু বেস্ট? হ্যাঁ, অনেক ডিভিডি যবে থেকে শুরু করেছি, যতবার আমি আমার বেস্টটা দিয়ে গেছি সবসময়, এবং তার রেজাল্টও খুব ভালো হয়েছে, ভালো রেজাল্ট পেয়েছি, এবং তাতে জাজেসরা খুশি হয়েছে। হ্যাঁ, সেখানে তার মধ্যে কিছু কিছু কাজ আমার নিজেরই খুব ভালো লেগেছে, যেমন ডান্স জুনিয়রের ফিনালে কাজটা আমার নিজেরই খুব ভালো লেগেছে। তারপরে ধরুন গত 2024 সেটা উইনারও হয়েছিল না? হ্যাঁ, ওটা 2019 সালে হয়েছিল। ওটা আমার হাত ধরেই উইনার হয়েছিল পার্টিসিপেন্ট। ওটা একটা আলাদা ভালো লাগা। আর যেটা হলো 2024-এ আমি করালাম একটা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, স্নেহাশ্রিতা বলে একটা পার্টিসিপেট ছিলেন, সেটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। এছাড়া তো অনেক অনেক ভালো লাগার পারফরম্যান্স রয়েছে। প্রত্যেকটা মানে কোরিওগ্রাফি, নিজের কোরিওগ্রাফি নিজের কাছে তো ভালো লাগে। হ্যাঁ, সেটা একটা আলাদা পাওয়া। আর মিঠুন চক্রবর্তীর থেকে পাওয়া কমপ্লিমেন্ট, ওই যে মানে মিঠুন চক্রবর্তী একটাই, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এর থেকে আর কোনো সেরা কমপ্লিমেন্ট হতে পারে না। এটা যে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে পাওয়ার জন্য তো সবাই ভীষণ উদ্গ্রীব হয়ে থাকে। হ্যাঁ, এবার যদি কেউ ধরুন আপনার সাথে যারা কো আর্টিস্ট আছে, কেউ পেলো, কেউ হয়তো সেদিন পেলো না, তো সেটা নিয়ে নিজেদের মধ্যে কখনো মানে কিছু? সেটা হলো দেখুন, সেটা সাইলেন্স মধ্যে, মানে ধরুন 6 জন কোরিওগ্রাফার রয়েছে, 3 জন পেলো 3 জন পেলো না, তো সাইলেন্স একটা রেসার্চি থাকেই, ইস আমি পেলাম না, ও পেয়ে গেল। কিন্তু যখন শুট শেষ হয়ে যায়, আলটিমেট আমরা সবাই খুব আনন্দ করি এবং খুব ওগুলো ভুলে যাই, খুব হ্যাপিলি থাকি এবং খুব ফ্রেন্ডলি থাকি। খুব প্রেশার থাকে না, মানে প্রেশার মানে মারাত্মক প্রেশার, মানে স্নান খাওয়া দাওয়া আমরা ভুলে যাই। ডিভিডি বা রিলিজ শো চলাকালীন যতক্ষণ না
পারফরমেন্সটা একদম ফাইনাল হচ্ছে ততক্ষণ একটা প্রচন্ড টেনশনে থাকি, মানে খারাপ হলেই তো একটা ব্যাড রিপোর্ট ইমপ্রেশন হবে, হবে। হ্যাঁ, প্রেশার হবে। এক এক দিনে কতগুলো করে মানে ডান্স তোলাতে হতো? ধরুন আপনার আন্ডারে কতজন থাকতো? ধরুন 4 জন আছে, আপনি 4 জন সেরকম ঠিক থাকে না, কখনো হয়তো 5 জন, কখনো 8 জন, কখনো 4 জন, এরকম ভাবে পার্টিসিপেন্ট ভাগ করে দেওয়া থাকে। প্রথমের দিকে তো বেশি থাকে, ধরুন একটা শিডিউল থেকে একটা শিডিউলের যে মানে গ্যাপটা ধরুন একটু বেশি পেলাম, 15 দিন কি 18 দিন, তখন হয়তো পার্টিসিপেন্ট বেশি দিয়ে দিল, গানটাও বেশি দিয়ে দিল, তখন সেই বুঝে বুঝে করাতে হয় আমাদেরকে। আর যখন ক্রিয়েটিভ কিছু হয়, মানে ধরুন স্টেজের উপরে কোনো কিছু সিনারিও ক্রিয়েট করে তারপরে যখন ক্রিয়েটিভ কিছু ডান্স হয়, তো সেগুলো প্র্যাকটিস কিভাবে হয়? প্র্যাকটিস হয়, প্রথমে তো আমরা গান আমাদের দিয়ে দিল, আমরা গানের ট্র্যাক তৈরি করে ফেললাম, তার কনসেপ্ট কি হবে সেটা ভেবে ট্র্যাক রেডি হয়ে গেল। লেখার পর এবার আমরা ডান্সিং রিহার্সাল রুমে আমরা রিহার্সাল করতে শুরু করে দিলাম। এবার তার সঙ্গে আমরা প্রপস কি দেবো, প্রপসের লোক আলাদা থাকতো, প্রপস বলে দিলাম এই প্রপস লাগবে, শুটিং এর আমার 5 দিন আগে এই প্রপসটা রেডি করে দিতে হবে। সেখানে একটা প্রেসার, ধরো প্রপস রেডি হলো না, এমন একটা ডান্স করতে যাচ্ছি সেখানে প্রপস ছাড়া হবেই না। আমি যদি এখন দিনের দিন প্রপস পাই তাহলে তো আমার ডান্সটা খারাপ হয়ে যাবে। আমি যদি শুটিং এর 1 ঘন্টা আগে প্রপস পেলাম তখন তো আমার পারফরমেন্সটি বাজে হয়ে যাবে। সেটাই, এই একটা তো থাকেই, হ্যাঁ, চাপ। আর একটা হলো যে আমরা পারফরমেন্সটা করবো কোথায়? নিশ্চয়ই রিহার্সাল রুমে করবো না, আমরা পারফরমেন্সটা করবো কোথায়? স্টেজে করবো। তো স্টেজটা আমার দরকার। হ্যাঁ, এইবার স্টেজ নিয়ে আমাদের মধ্যে একটা হতো যে কখন কে স্টেজ নেবে, আচ্ছা, এই কোরিওগ্রাফার নেবে, এটা একটা মজা হতো, একটা মজাও লাগতো, আবার একটু রাগারাগিও হতো তখনকার সময়ে। কিন্তু আলটিমেট কি, মানে একটা 1 লেভেল আপ দিতে হয় আমাকে। আলটিমেট যখন পারফরমেন্সটা হয়ে যায়, সবারই পারফরমেন্স যখন ভালো হয়, তখন এগুলো আমার মাথা থাকে না, এগুলো আমরা একদমই মাথা রাখি না। ও হয়ে গেছে, যেটা হয়ে গেছে পারফরমেন্সটা তো ভালো হয়েছে, সেটাই। মানে সেটাও তো ঠিক, 3 মিনিটে 2.5 মিনিটে পারফরমেন্স করতে গিয়ে এত কিছু, মানে এত ঝামেলা, এত দ্বন্দ্ব, স্টেজ, এই মারামারি, এই এসব চলেই থাকে। সুতরাং যখন পারফরমেন্স ভালো হয়ে যায় তখন আর সব ভুলে যাই। হ্যাঁ, স্টেজ তো একটাই, এবার এতজন কোরিওগ্রাফার আছে, তাদের এতজন পার্টিসিপেন্ট আছে, তো তাদের সবাইকে স্টেজ দরকার, সবাই দরকার, সবাইকে ভাগ করে দেওয়া হয়, এই 2 ঘন্টা তুমি নেবে, 2 ঘন্টা এ নেবে। আচ্ছা, এটা একটা থাকে। কালকে শুট কি পরশু শুট, আমাদেরকে আজকে টেকনিক্যাল দিল, টেকনিক্যাল হয় তার আগে। আচ্ছা, মানে সব রেডি হওয়ার পর স্টেজ রিহার্সাল তুমি করে নিলে, করে নেওয়ার পর এবার ধরুন পারফরমেন্স যেদিন ফাইনাল তার আগে 2 দিন আগে টেকনিক্যাল হবে। টেকনিক্যালটা কি, লাইট, সাউন্ড, একদম ক্যামেরা, ড্রেস ফ্রেস পরালাম। এবার ধরো ডিরেক্টর টিম বসে গেল, ডিরেক্টর বললো যে এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, তখন তো মাথায় বাজ, মানে এমনও হয়েছে গান চেঞ্জ, এই গানটা গান চেঞ্জ হয়ে গেছে, এই গান একদিন আগে, হ্যাঁ, বা নাচটাকে পুরো চেঞ্জ করতে হবে, এই নাচটা হবে না, এই নাচটা পুরো চেঞ্জ করতে হবে। মানে এত কিছু করার পর তখন তো মানে একেবারে যে কি অবস্থা হয় আমাদের। এরকম হয়েছিল কখনো? হ্যাঁ, এরকম হয়েছে, এরকম একবার হয়েছিল ডান্স, তখন 2014 সালে, মানে একটা এপিসোডে আসার কথা ছিল, মানে দেব ছিল শোয়ের প্রধান অতিথি, মানে চিফ জাজ ছিলেন, সেইখানে জিদ্দার আসার কথা ছিল। আচ্ছা, এটা বলে ফেলে অন ক্যামেরা। তো যাই হোক, তা জিদ্দা আসবে এবং তার সিনেমার গানের নাচগুলো, মানে যে 5-6টা পারফরমেন্স হবে, যে ডান্সগুলো হবে সেগুলো জিদ্দার গানের, সিনেমার গানের উপর হবে। আচ্ছা, তো সেটা আসেনি, মানে শুটিং এর দিন আসেনি। আচ্ছা, শুটিং এর বাকি আর 3-4 ঘন্টা, মানে এসে তো মানে মেকআপ করার পর ফোন জানতে পারলো তারা আসবে না জিদ্দা। আমাদের ডান্স ফান্স তোলা না সবার, এ বাবা, তখন সেই মুহূর্তে যে কি করব আমরা, গান প্রোডাকশন মানে চ্যানেল থেকে বলছি যে এই গান সব চেঞ্জ হয়ে যাবে। এ বাবা, তো মারাত্মক ওই অবস্থা। 3-4 ঘন্টার মধ্যে আমাদের নতুন কোনো গান ভাবতে হয়, কি গান হবে, ডিরেক্টর টিম, প্রোডাকশন টিম বসে একটা মানে গীতিগিচ্ছিরের ব্যাপার। এটা কিন্তু দর্শক জানতে পারছে না এটা, কিন্তু দর্শক দেখছে এই পারফরমেন্সটা হচ্ছে, হ্যাঁ, এর পিছনে যে এত কিছু ঘটে গেল সেটা কিন্তু দর্শক জানে না। আলটিমেটলি স্টেজটাই দর্শক দেখতে পাচ্ছে, পারফরমেন্স দেখতে পাচ্ছে, গানটা যে চেঞ্জ হয়েছে 3 ঘন্টার মধ্যে সে তুলেছি, হ্যাঁ,
এ তো মারাত্মক ব্যাপার। ডান্স রিয়েলিটি শো যে গ্র্যান্ড ফিনালে যখন হয় তখন তো যেটা ধরুন নর্মালি 8 ঘন্টার এপিসোড হলো বা 1 ঘন্টার এপিসোড হলো, ফাইনালে গিয়ে দিয়ে তো এপিসোডটা অনেক বড় হয়ে যায়। অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি মানে তো প্রচুর চাপ থাকে আপনাদের হ্যাঁ, উপরে। চাপ থাকে কেন, গ্র্যান্ড ফিনালের এপিসোড আলাদা আর নর্মাল এপিসোড আলাদা। নর্মাল এপিসোড ধরুন 6খানা পারফরমেন্স কি 7খানা পারফরমেন্স, তার সঙ্গে যাদের কমেন্ট সবকিছু মিলে একটা 1 ঘন্টার একটা প্যাকেজ তৈরি হলো, এপিসোড তৈরি হলো। কিন্তু গ্র্যান্ড ফিনালে ধরুন 10 জন গ্র্যান্ড ফিনালে উঠে গেছে কি 8 জন উঠে গেছে, তাদের আবার 2টো করে নাচ, আচ্ছা। সেখানে আরো টাইমিং বেড়ে যায়। তো সত্যি কথা এপিসোডটাও আরো বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরও চাপ থাকে গ্র্যান্ড ফিনালে। 1 নম্বর হলো যে নাচটাও বেড়ে যায়, আর 2 নম্বর হলো যে পার্টিসিপেন্টকে উইনার করাতে হবে, এটার একটা প্রেশার থাকে। সেটা শুধু প্রেশার বলে না, আমরাও মন থেকে চেতাম যে আমার পার্টিসিপেন্ট চ্যাম্পিয়ন হবে, আমার হবে একদম। তখন মাথায় কিছু থাকে না আমাদের। এটা কি ইনস্ট্যান্ট মানে জাজমেন্টের উপরে ডিপেন্ড করে সব ইনস্ট্যান্ট একদম। এটা নয় যে একটা নাচ হচ্ছে মাঝখানে আমি কাটলাম আবার জুড়ে দিলাম, সেরকম না। আচ্ছা। যেরকম বাইরেও কম্পিটিশন যেরকম ডান্স হয়, এখানেও তাই। মানে যে একদম শুরু হবে শেষ একদম শেষ হওয়া পর্যন্ত স্টপ হবে না। আচ্ছা, যেখান মানে এমন নয় যে এটা ঠিক আছে একটু প্রবলেম হলো এটা কেটে দিলাম দিয়ে আবার জুড়ে করলাম না, পুরো পারফরমেন্সটা সবাইকে দিতে হবে, পুরোটাই রিয়েল থাকে, পুরোটাই রিয়েল একেবারে। আচ্ছা, এটা কিন্তু খুব মানে আমরা হয়তো ভাবি যে হয়তো একবারে হয় না, হয়তো অনেক একদম সময় রিয়েল। যেরকম পার্টিসিপেন্ট নাচ করতে শুরু করলো এবং সেটা হয়তো আপনাদের কাছে লাগছে যে এডিট করা, এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, আবার হট করে অ্যাঙ্গেল ঘুরে গেল, কি করে হচ্ছে। সেক্ষেত্রে ওখানে 14টা-15টা ক্যামেরা থাকে রেডি করা, তো ফলে এডিটিং করার সময় সেটা তারা যেভাবে এডিট করবে সেভাবে দেখাবে। তো আপনার এই দীর্ঘ 25 বছরের জার্নি, দীর্ঘ 25 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো এমন কোনো ঘটনা যেই ঘটনাটা আপনি চোখ বন্ধ করলে সেই ঘটনাটার কথা মনে পড়ে, সেটা রিগ্রেটস বলুন, খারাপ লাগা বলুন, বা ভালো লাগার কোনো ঘটনা, যে কোনো দুটো ঘটনা আর কি, ভালো লাগা খারাপ লাগা। একটা জিনিস মনে পড়ে, সেটা হলো আমার মানে বাবার কথা। কেন বাবার কাছ থেকে নাচটা শুরু করেছিলাম, বাবার হাত ধরেই শুরু করেছিলাম, বাবা আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন। সেই মানুষটা তো আমার এই এতদিনের যে অ্যাচিভমেন্ট, আজকে এত দূর এগিয়েছি বা এত কিছু করেছি, এত জায়গায় যাচ্ছি, এত জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছি, তাকে আর দেখাতে পারলাম না, সে দেখে যেতে পারলো না। এটাই আর কি, মানে চোখ বন্ধ করলে আমার মনে হয় যে না, এটা খুব মন খারাপ করা জিনিস, এটাই খারাপ লাগে। আর ভালো লাগা তো অনেক জিনিসই আছে, সেটা প্রচুর আমি ভালো লাগার মুহূর্ত আমি সাক্ষী আছি। যেমন মিঠুনদার কাছ থেকে ভালো কমেন্ট পাওয়া, ফুলটা পাওয়া, বা ধর দেবের কাছ থেকে দেব এসে একটা আলিঙ্গন করা, মানে এরকম দারুণ পারফরমেন্স। আর অনেক আজকে গল্প শুনলাম স্যারের থেকে, অনেক ঘটনা স্যার শেয়ার করলো। ব্যাক ক্যামেরা কি হয় সেটা তো মানুষ জানতো না, অনেকেই ভাবতো এই যে জিনিসটা যে আপনি বললেন যে না রিয়েলিটি শোতে রিয়েলিটি একদম ডে ওয়ান থেকে। কেন রিয়েলিটি শোতে মানে আমরা দেখেছি, আমাদের নিজেদেরও আমরা অডিশনে আমরা জাজমেন্ট করতে গেছি, অডিশন সিলেকশন করার জন্য। তো সেখানে একদম ফেয়ার একেবারে অডিশন হয়, এবং প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, তারপরে এসে বেশ কিছু সিলেকশন হলো। সেখান থেকে আবার টিভি রাউন্ড হলো, তারপর টিভি রাউন্ড থেকে বাদ হওয়ার পর এবার গ্রুমিং স্টার্ট হলো। তো পুরোটাই আমরা একদম ফেয়ার সিলেকশন। একদম এই জিনিসগুলো মানুষ জানতো না, অনেক রকম বাইরে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ভিতরে ঘটনা জানে না অনেকে, হয়তো অনেক কিছু বলে যে এই সোর্সে হয়, টাকা পয়সা দিয়ে করছে, এগুলো একদম মিথ্যা, এগুলো কখনো হয় না। এত বছর শোয়ের সাথে যুক্ত থেকে আজকে তিনি এই কথা বলছেন, মানে এর মধ্যে 200%ই সততা আছে। অন্তত ডিরেক্টরিয়াল টিম, প্রোডাকশন টিম কখনোই তাদেরকে বলে দেন না যে টাকা করো না। আমিও এটা সমস্ত গার্জিয়ানদের এবং সমস্ত যারা রিয়েলিটি শোয়ে ডান্স যেতে চান, বা তারা কখনো এটা মাথায় নেবেন না যে টাকা পয়সা দিয়ে বা হোক, সোর্স দিয়ে হোক, কোনো ডান্স রিয়েলিটিতে চান্স পাওয়া যায়, এটা একদম মিথ্যা। আমি বলবো যে ডেডিকেশন, প্র্যাকটিস সবাই তাদেরকে নিয়ে যাবে সেই জায়গায়।
তখন সোর্সের দরকার পড়ে না। দরকার পড়ে না, ট্যালেন্ট থাকলেই আপনাকে খুঁজে নেবে ঠিক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দ্য স্টোরি বিহাইন্ড নিয়ে, অন্য কারোর জীবনের গল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।